লাইভে আসতে চাইনি আবার, বাট আসতে হলো আবার লাইভে কিছু কথা বলতে। আচ্ছা, ভালো আছি। তো কালকে লাইভে এসেছিলাম, কালকে লাইভে এসে কিছু কথা বলেছিলাম, তো আজকেও আবার আসতে হলো। প্রথম বিষয়টা হচ্ছে, প্রথম এটা নিয়েই কথা বলি যে আমি আজ কারোর সম্পর্কে কোনো কথা মানে বলবো না, কারোর সম্পর্কে বলবো না। আমি আমার কথা বলবো আজকে, আমার কথা যে কালকের লাইভ দেখে অনেকেই বলছো, অনেকে ভিডিও নামিয়েছে, বলেছে যে হাতে নেল পালিশ কেন করেছি, এটা নিয়ে অনেক কিছু বলেছে। তো আমি যে দিদিটার বাড়িতে গেছিলাম না, তো ওই দিদিটাকে তো দেখেছো আমার পাশে, একটু শৌখিন টাইপের। তো উনি না আমার অবস্থা দেখে উনি মানে আমাকে পড়িয়ে দিয়েছিল যে কেমন হয়ে গেছো তুমি। আর বাড়িতে যখন থাকি না, এখন আমি বাড়িতে আছি, বাড়িতে যখন আমি থাকি স্নানটাও ঠিক মতো করি না, মাথাটাও আঁচড়াই না। বোন এসে মাঝে মাঝে মাথাটা আঁচড়ে চুলটা বেঁধে দেয়, বলে তোকে কেমন পাগলের মতো লাগছে। খাই না, এমন হয় যে আমি জল খেয়ে থাকি সারাদিন। তো এইগুলো তো কেউ দেখে না, আসলে আমি তো এগুলো দেখাই না, না এগুলো আমি দেখাই না কাউকে, ক্যামেরা করি না এগুলো, ক্যামেরার পেছনে হয়। আর যে নেল পালিশটা, সত্যি বলছি, আমি যদি অত ভেবে মানে অত যদি ভাবতাম না, আমি হয়তো লাগাতেই দিতাম না। কালকে কাঁদিনি, মানে স্ট্রং হয়ে কথা বলেছিলাম। কিছু কিছু দি ভাই, বোনেরা, ভাইয়েরা এত পাশে দাঁড়িয়েছিল না আমার, বলছে যে শক্ত হও, আমার কাজে ফিরতে হবে, শক্ত হও। আমার মনে হয় এই শক্ত হওয়াটাই না, আমি তো শক্ত হওয়াটাই ভুল, ভুল করেছিলাম। আর কত কাঁদবো, কত কাঁদবো, আমার মাথার প্রবলেম আছে, বেশি কাঁদলে মাথায় প্রচুর ব্যথা হয়। কালকে ওই দি ভাইয়ের বাড়িতেও মানে শরীরটা খারাপ ছিল, আমি বলেছিলাম হয়তো, মাথা প্রচুর যন্ত্রণা করছিল, ব্যথা করছিল, ওষুধ খেয়ে তারপরে আমি লাইভটা করতে আসলাম। আর আমি যদি কাঁদতাম না, আমি কাঁদলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারতাম না। আমার প্রথম লাইভটা হয়তো দেখেছো, আমি সব কথা বলতে পারি না, আমি না গুছিয়ে কথা বলতে পারি না। গুছিয়ে কথা বলতে আরিয়ান খুব ভালো পারতো, খুব ভালো পারতো। ওই বেশিরভাগ দেখতে না ব্লগে ওই কথা বলতো, আমি বেশি একটা কথা বলতাম না। তো কালকে অনেকে ভিডিও করেছো, আমার বোনের সম্পর্কেও বলেছো। আমার এই ব্যাপারটা, আমার বোনকে কেন টেনেছো আমি জানি না। আমার বোন নাকি মানে বিয়ে করে সংসার করতে যায়নি, পুতুল খেলতে গেছিল। তো প্রথমে আসি আমার বিষয়টা নিয়ে। আমার তো প্রথমে আমার বিয়ে হয়েছিল, 19 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। তো আমি ওই ব্যাপারটাও কখনো বলিনি সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি ওই যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটা নিয়ে আমি কারোর মান সম্মান মানে করতে চাইনি। তো আমার যখন 19 বছরে বিয়ে হয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়েছিল হবিবপুর পানপাড়াতে। ওখানে আমি, এক সেকেন্ড, মিথ্যা, রিম্পা বলছে মিথ্যাবাদী চুপ কর, তোর পোল খোলার দরকার, এতদিন সবাইকে জোর গলাতে বলেছিস তোর বর হিন্দু, আমাদের বিয়ের ভিডিওতে দেখো হিন্দু মতে বিয়ে হয়েছে,
এত মিথ্যা বলেছিস। আরে একটা হিন্দু মুসলিম বিয়ে হতেই পারে ভালোবেসে। তুই আমাকে বলছো না কাকে বলছো আমি বুঝতে পারলাম না। আমি একটা একটা করে কমেন্ট দেবো, এত কমেন্ট আসে না, পড়তে পারি না। তুমি কি পাগল না খ্যাপা? যেটা বলবে, যেটা বলবে, এখন তো পাগলই হয়ে গেছে। আরিয়ান তোমাকে যেমনভাবে দেখতে ভালোবাসে তুমি তেমনই থাকবে। হ্যাঁ, চুলগুলো বড় করতে বলতো। দেখো আমি তো আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে চুল ছোট ছোট, তো চুলগুলো বড় করে করেছি। তো আমার যেখানে বিয়ে হয়েছিল ওখানে 8 বছর চেষ্টা করেছিলাম থাকার, মেয়ে হয়ে গেছে, থাকতে হবে, হয়তো শুধরে যাবে, বা শুধরোইনি। প্রচুর মার খেয়েছি, প্রচুর মার খেয়েছি ওখানে। এমন হচ্ছে রাত্রিবেলাও এসে এসে মানে কোনো কাজ করতো না, নেশা করতো, নেশা করে বেড়াতো। বাড়িতে সব কাজ করেছি। মিস্ত্রি ছিল আগের হাজব্যান্ডের শ্বশুর, 6টা করে মিস্ত্রি থাকতো, তাদের রান্না বাড়া সব করেছি। আমি প্রেগনেন্ট অবস্থায়ও মার খেয়েছি, 9 মাসেও, যখন আমার 9 মাস ছিল তখন আমি মার খেয়েছি। মেয়ে আছে তো এইগুলো না আমি কখনো কাউকে বলতে চাইনি, এগুলো সবই জানতো আরিয়ান, সবই জানতো। যখন এক পর্যায়ে দেখলাম যে না আমি থাকতে পারছি না, আমার সব খরচা আমার এ বাড়ি থেকে দিত, মা বাবা দিত সব খরচা, ওখান থেকে কোনো খরচা ওরা দিত না। মেয়ের পড়াশোনা, মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম, সবটাই আমার বাবা দিত। ওর মানে প্রথম হাজব্যান্ড তো কোনো কাজই করতো না, টাকা দেবে কি করে, তো এখান থেকে যেত। তো আমি বললাম সব টাকা ওখান থেকে আসছে, তারপরে আমার সাথে এরকম টর্চার হচ্ছে, তাহলে আমি এখানে থাকবো কেন? তারপরেও আমি না থেকেছি, 8 বছর থেকেছি, চেষ্টা করেছি যে না ঠিক হবে। যখন দেখলাম না আর হচ্ছে না, তখন মেয়েকে নিয়ে আমি এখানে চলে আসি। মেয়েকে নিয়ে এখানে আসার পরে ওই টুকটাক কাজ করতাম বাড়িতে থেকেই, 2 বছর ছিলাম এখানে। 2 বছর পরে আরিয়ানের সাথে পরিচয় হয়, তারপরে আরিয়ানের সাথে বিয়ে হয়। তো ভিডিও করেছে একজন, বলেছে আমার ননদ নাকি কালকে আমার লাইভে এসে আমাকে বলেছে আমি ধান্দা করি। আরিয়ান যদি থাকতো তাহলে মনে হয় এই কথাগুলো আমার শুনতে হতো না। বলছে, উনি বলেছে আমি বডি পাঠাইনি, আমি গোয়া গেছি ঘুরতে, বাংলাদেশ গেছি ঘুরতে, আমি বডি পাঠাইনি। একটা বডি পাঠাতে না ওই 20-30 হাজার টাকা হয় না, তার থেকে বেশি লাগে। আর এই মুহূর্তে আবার মেয়েকে স্কুলে ভর্তি করতে প্রচুর টাকা লেগেছে, মাসে মাসে 8,000 টাকা করে যায়। আমার বাবা একা একা খাটে, তো ভাই দাদা কেউ নেই। আমি সোশ্যাল মিডিয়া থেকে 6 মাস কোনো পেমেন্ট পাইনি। আরিয়ান হায়দ্রাবাদ যাওয়ার পরে 2 মাস 3 মাস পেয়েছিলাম, তারপরে 6 মাস কোনো পেমেন্ট আমি পাইনি এখান থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, কারণ আমি অ্যাক্টিভ ছিলাম না ভালোভাবে। আর আমার একা ভিডিও করতে ইচ্ছা করতো না, আরিয়ান ছিল না বলে। তো আমি যদি সেরকম হতাম না, তাহলে টাকায় টাকায় মনে হয় ভরে ভরে যেত। আর একটা ভিডিও আমি ই করে দেখাচ্ছি। আর হ্যাঁ, সবাই অনেকে বলছে যে কি আমি আমার লাভ স্টোরিতে বলেছিলাম যে আরিয়ান জিন্স পছন্দ করতো না পছন্দ, কিন্তু পরে এসে দেখেছে আমাদের এখানে তো সবাই পরে, তখন পছন্দ করতো। দেখবে আমার একটা পিঙ্ক কালারের জিন্স আছে, ওটা কিন্তু আরিয়ানই কিনে দিয়েছিল আমাকে। যত শর্ট ড্রেস আমি পরেছি সব কিন্তু আরিয়ানই কিনে দেয় অনলাইন থেকে। ও মানে স্টার্টিং পছন্দ করতো না, হ্যাঁ করতো না। আর ও
যে বলছো আলিয়ার সাথে আগে কথা বলতাম, আলিয়ার সাথে কেমন কথা বলতাম? আরিয়ানের ফোন থেকে কথা বলতাম, মাঝে মাঝে আমার আমার ফোন থেকে লুকিয়ে কথা বলতাম, কন্টিনিউ না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। আর যখন আরিয়ান হায়দ্রাবাদে ছিল 9 মাস, তখন আলিয়ার সাথে আমার কোনো কথাই হয়নি, 9 মাস কোনো কথা হয়নি আলিয়ার সাথে। আলিয়াও কখনো আমাকে ফোন করেনি ওর ভাই যখন ওখানে ছিল। আরিয়ানের সাথে কথা হতো কিনা, খুব হতো কিনা সেটাও আমি বলবো না। আর এই যে আরিয়ান যখন এখানে আসলো, আসার পরে আরিয়ানের কিছু কিছু কাজ আমার ভালো লাগেনি, যেটা যেমন মানে আমি সংসারের কোনো কিছু একটা করছি সেটা নিয়ে ও নষ্ট করে দিচ্ছে, এরকম এগুলো আমার ভালো লাগতো না বলে ওর বোনকে আমি জানাতাম যে তোমার ভাই এরকম করছে ওরকম করছে, যে জানাতাম যে এরকম করলে তো হয় না, সংসারের জিনিস নিয়ে যদি ও নষ্ট করে তাহলে তো হয় না। ব্যাস, এইভাবে কন্টিনিউ এইভাবে ওর সাথে আমার কথা হতো না। বোনের বিষয়টায় আসি, যারা আমার বোনকে তুলছো, যে আমার বোন সংসার করতে যায়নি, হ্যাঁ বলছে কি কেউ ভালোবাসতো না ছেলেটা। হ্যাঁ, আরিয়ান আরিয়ান আমাকে প্রথমে বলেছিল যে ওর ফ্যামিলির কেউ নেই, আমাকে বলেছিল কেউ নেই, ওর নানির কাছে মানুষ। এরকম তো অনেক আছে তাই না, যে মা বাবা নেই, ঠাম্মি কিংবা দিদা তাদের কাছে মানুষ, আমিও ওটাই ভেবেছিলাম। আর ও যখন বলেছিল না যে মামা বাড়িতে ওর সাথে টর্চার হয়েছিল, খেতে পারতো না ঠিক মতো, আমার না একটা মায়া এসে গেছিলো ওর প্রতি, জানো তো, একটা মায়া এসে গেছিলো, মায়া কাজ করেছিল যে এরকম কষ্ট করেছে। কিন্তু আমি তখন বিশ্বাস করো জানতাম না যে ওর ফ্যামিলি আছে। আমি বিয়ের 3-4 মাস পরে আমি জানতে পারি যে ফ্যামিলি আছে। কেন লুকিয়েছিল, কিসের জন্য লুকিয়েছিল ওই টাইম আমি জানি না, কারোর কথায় কান দিচ্ছি না, কিন্তু এমন এমন কথা মানে এমন এমন কন্ট্রোভার্সি হচ্ছে, মানে অনেক নেগেটিভ ভিডিও করছে, অনেক পজিটিভ ভিডিও করছে। আমি বলছি না যে আমার আমার জন্য পজিটিভই করতে হবে, নেগেটিভ হ্যাঁ হতেই পারে, ওআইটিতে সবাই ভালো মানে সবাইকে পছন্দ করে না, আমাকে পছন্দ নাই করতে পারে, কিন্তু তোমরা যখন ভিডিও করছো জেনে ভিডিও করো, সবটা জেনে ভিডিও করলে আমার মনে হয় ভালো হয়, সবটা জেনে ভিডিও করো। এইভাবে মানে জানা নেই শোনা নেই এভাবে ভিডিও করছে, মানে এমন একটা কথা বলছে, মানে সত্যি গায়ে লাগছে। আমার কি হচ্ছে জানো তো, না আমি রাতে ঠিক করে ঘুমোতে পারছি না, কিছু খেতে পারছি, আমার মানে মানসিক একটা টর্চার হচ্ছে। আর একজন বলেছে যে আমি হয়তো ভয় পাচ্ছি, আমি কিসের ভয় পাবো, আমার কিসের ভয় আছে, আমি হয়তো ভয় পাচ্ছি বলে আমি এসছি। আমি ওআইটিতে এর জন্য এসছিলাম যে তার বোন আমাকে এখানে কমেন্ট করছে, এখানে কমেন্ট করছে, যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে গিয়ে কমেন্ট করছে। আমি শুধু এটাই জানাতে এসেছিলাম যে তোমার যখন সন্দেহ হচ্ছে, তোমার কাছে যখন প্রমাণ আছে, তাহলে তুমি এখানে আসো, এখানে আসো, এখানে এসে কথা বলো, এখানে থানাতে যাও। আমি থানার নাম্বারও তাকে দিয়ে দিয়েছি, থানাতে যাও, থানাতে গিয়ে তুমি বলো, এটাই আমি বলতে এসলাম। আর ওরা চাইছে আমি যেন ওআইটিতে না কাজ করি, আমি ওআইটিটা পুরো ডিলিট করে দিই, ওরা সেটাই চাইছে। আমি বলেছি যে আরিয়ানের স্বপ্ন ছিল, আরিয়ানের মানে আমি তো স্ট্যান্ডিং মানে পরে এসে আমি ভিডিও করতে চাইনি, যে আমি আর ভিডিও করবো না, ও মানে খুব ভালো লাগতো না, ও আমাকে জোর করে করাতো। এখন আমি চাইছি যে না, ও মানে এই এই ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ও খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, ভীষণ। তো আমি চাইছিলাম যে ওর স্বপ্নটা চেষ্টা করার, যে পূরণ করতে পারি কি না। কিন্তু ওর বোন বলছে ওর স্বপ্ন ওর সাথে চলে গেছে, তুমি এখানে করো না, ভিডিও ছেড়ো না, ওর বোন এটাই বলছে। আমি এর জন্য আসতে চাইছিলাম যে এইখানটায় যেন ও খারাপ না বানায় আমাকে, কারণ আরিয়ান শুধুমাত্র আমার জন্য এটাই রেখে গেছে, আর কিচ্ছু রেখে যায়নি, কিচ্ছু রেখে যায়নি আমার জন্য। কালকে বলছে যে আমি নর্মাল ছিলাম, নর্মালভাবে কথা বলেছি, এরকম বলছে। ওই যে বললাম সবাই আমাকে সাহস দিচ্ছে, তার জন্য নর্মাল হওয়ার চেষ্টা করছিলাম, ভালো থাকার চেষ্টা করছিলাম। এরকম কিছু না যে আমার মনের মধ্যে নেই, সব সময় মনের মধ্যে আছে। বাড়িতে আজকে নেল পালিশ নিয়ে কথা বলেছে, বাড়িতে এই যে সাদা ওড়না নাইটি পরি না, আমার মা ভীষণ কষ্ট পায়, মাঝখানে সীতাকাঠি
তবু আশেপাশের মাসিরা বলে যে মাঝখানে শীতে কাটবি না, সাইডে শীতে কাটবি। ঘরের মধ্যে থাকি, আশপাশ থেকে বৌদি কাকি ওরা এসে বলে যে বাইরে আসবি, আমাদের সাথে একটু কথা বলবি। এইগুলো সত্যি আমি দেখাতে পারছি না। যদি আজকে দেখাতাম তাহলে হয়তো আমি মহান হয়ে যেতাম, এখানে মহান হয়ে যেতাম। আজকে দিভাইটা আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে বলে আজকে এত কথা, এত কথা। আমি এরকম নর্মালভাবে কেন কথা বলতে পারছি, নর্মাল কথা দেখে সবার ডাউট হচ্ছে, মানে অনেক কথা বলছে ওয়াইটিতে, অনেক কথা বলছে। আমি কন্ট্রোভার্সি কেন চাইতাম না। আমরা 3 বোন ছিলাম, আমি সবার বড়। আমার মেজো বোনটা মারা গেছে, আর ছোট বোন আছে। মেজো বোনটার প্যারালাইসিস টাইপের ছিল, ছোটোর থেকেই হাঁটা চলাফেরা করতে পারতো না, 22 বছরে মারা গেছে। তো আমার ওই বোনটাও যখন মানে অসুস্থ ছিল না, আমার ওই আগে শ্বশুর বাড়িতেও মানে খুব টর্চার হতো। তখন জানো তো আমি বাবাকে কিছু জানাতাম না, মাকে জানাতাম না। কেন জানো? কারণ বোনকে নিয়ে অলরেডি টেনশানে এসেছে না, তারপর যদি আমি আমার কথা বলি কেমন হয়, এর জন্য আমি কিছু জানাতাম না। কন্ট্রোভার্সিটা হলে আমাদের ভিডিও সবাই দেখে, এখানে ভয় লাগে। বাবার 2বার স্ট্রোক হয়ে গেছে, হয়তো বাবা দেখবে, দেখে হয়তো বাবার শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর বাড়িতে না আমি কাঁদতে পারি না। দেখো আমি লাইভ করছি ঘরে দরজা দিয়ে, বাড়িতে কাঁদলেই না বাবার চিন্তা হয়, বুকে ব্যথা হয়, এরকম। বাড়িতে কাঁদতে পারি না। হ্যাঁ বলতে পারে এখন কাঁদছে কেন, না আওয়াজ যাবে না, বাইরে দরজা দিয়ে রেখেছি। যদি বুঝতে পারে আমি লাইভ করছি চলে আসবে, কেন চিন্তা করছি। সকালবেলা খেতে বসেও মানে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, বাট তাড়াতাড়ি খেয়ে আমি মানে ওদের সামনে আমি বেশিক্ষণ থাকি না, থাকলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, থাকতে পারি না। আজকে যদি আমি কাঁদি তাহলে হয়তো সবাই বুঝবে যে হ্যাঁ আমি আরিয়ানকে ভালোবাসি। আর যদি আমি হাসি, হেসে খেলে বেড়াই, তাহলে সবাই ভাববে যে না আমি আরিয়ানকে ভালোবাসি না। এটা কেমন ভাই, এটা কেমন? বোনের কথা বলছে, বোন সংসার করতে যায়নি, বোন পুতুল খেলতে গেছিল। তো যিনি ভিডিওটা করেছে, আমি নাম নেব না, ওনার নাম নেওয়াটা আমার উচিত না, বাট উনি আমার থেকে অনেক বয়স, আমার হয়তো আমার মায়ের বয়সে। তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আপনি কি করতেন, কি করতেন আপনি? আপনার মেয়ের সাথে যদি এরকম হতো, আমরা তো তখন আসিনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে আসিনি, কারণ তখন আরিয়ান ছিল পাশে। আরিয়ান বলেছে এইসব নিয়ে বলার দরকার নেই, বেশি কিছু বলিও নি আমি। আমার বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার মা বাবার সাথে কথা বলতে দিত না। আরিয়ান ছিল বলে ওকে বার করে নিয়ে আসতে পেরেছিলাম ওই বাড়ি থেকে, না হলে আমরা পারতাম না বোনকে বার করতে। বোনের বিয়ে হয়েছিল বগুড়া কলেজ পাড়াতে। আমার বোনের যখন বিয়ে হয় ওরও 19 বছর ছিল, বাড়িতে ছিল, সবই ঠিকঠাক ছিল। যখন আমরা মেনে নিলাম, আমার মা মা মন থেকে মানতে চাইতো না, কিন্তু আমি বলেছিলাম যে না মেনে নাও, মেনে নাও, মেনে নিল। তো সবই ঠিক ছিল, কিন্তু বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না, আমার সাথে কথা বলতে দিত না। কেন? আমি বাপের বাড়িতে থাকি তার জন্য। বোন লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলতো। প্রথম তো বোনকে কোনো ফোনই দিয়েছিল না, ফোন যাওয়া দিল, ওদের বাড়িতে ওয়াইফাই ছিল, শুধু হোয়াটসঅ্যাপে কথা বলতো। তারপরে অনেক বলার পরে সিম দিল, কিন্তু সিমে রিচার্জ করেও দিয়েছিল না। তারপর বোনের সাথে টুকটাক কথা বলতাম, আমাদের সাথে কথা বলতে দিত না বলে মানে লাস্ট যেদিন ওর বোনকে নিয়ে আসে এই বাড়িতে, সেদিন আমার সাথে কথা বলেছিল রাত্রিবেলা। কথা বলে না নাম্বার ডিলিট করতে ভুলে গেছিলো, সেটা নিয়ে ওর বাড়িতে অনেক কথা শুনিয়েছিল ওর শাশুড়ি, অনেক কিছু বলেছিল, অনেক কিছু। মানে আরিয়ানকে নিয়েও শ্বশুর বাড়িতে থাকে, অনেক কিছু নিয়ে কথা বলেছিল, বাজে বাজে কথা বলেছিল, যেটা আমার বোন সহ্য করতে পারি না। আমার বোন না একটু অন্য টাইপের, মানে গালিগালাজ সহ্য করতে পারে না। বোন বাড়িতে ফোন করে বললো যে দিদি আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে এইভাবে বলছে। তো ওই সময়টা আমি গেছিলাম, কেন গেছিলাম, খুব কাঁদছিল, কিছুদিন ধরেই অশান্তি হতো। আমরা বলতাম চেপে থাক, কিছু হবে না। খুব কান্না করছিল। তখন আমার একটা কথাই মাথায় ছিল যে আমাকে যখন মারতো না রাত্রি 11টা-12টার সময়, আমি তখন বাবাকে ফোন করে বলতাম, তখন আমার তো কোনো ভাই নেই, আমি ফোন করে বলতাম যে বাবা আমাকে নিয়ে যাও। তখন আমাকে আনতে যাওয়ার মতো না কেউ ছিল না, মার খেতাম, ওরকম মার খেতাম। তো আমি দেখলাম বোনকেও এরকম মানে কান্না করছে, ও কান্না যখন করছে খুব আদরের, আমার বোন খুব আদর, আমার থেকে অনেক ছোট আমার থেকে। তো আমি এখনই যাবো, আরিয়ান তো বললো যে চল এখনই যাই। রাত্রি 12টার সময় ওকে বাড়ি থেকে বার করে নিয়েছিলাম, তাও বার করতে পেরেছিলাম না।
যখন ওকে আনতে গেছিলাম ওকে আটকে রেখেছিল ওর ওর শাশুড়ি ঘরে, ও রেডি হয়েছিল ঘরের মধ্যে ওকে আটকে রেখেছিল, সেটা মানে দরজা বাইরে থেকে লক ছিল, সেটা আরিয়ান দেখে ফেলেছিল, জানালা দিয়ে দেখে ফেলে আরিয়ানকে সোমাকে বলছে তুমকো দরওয়াজা বন্ধ করকে রাখা। তো ও বলেছিল যে হ্যাঁ, তারপরে অভিজিৎ ওটা খুলে দিয়েছিল, ওর হাজব্যান্ড যে ছিল ওখানে আরিয়ানকে মারতে এসেছিলো। আমি বলেছিলাম বোনকে কিছুদিন নিয়ে যায় আমাদের বাড়িতে থাকুক, পরে ওকে বুঝিয়ে সুঝে পাঠিয়ে দেবো। ওরা সেটাও আসতে দেবে না, টানা হিসড়া করছিল। এত টানা হিসড়া করতে করতে ওদের জোরের সাথে আমি পারিনি, বোনকে ভেতরে নিয়ে গেছে, নিয়ে ওদের মেন গেট দিয়ে দিয়েছে, আমি আরিয়ান বাইরে, আর একটা ভাই গেছিলো বাইরে। তখন বোন কান্না করছে আর বলছে দিদি আমাকে নিয়ে যা। ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগে ছিল সোনার শাখা আর পলা, ওটা আমার কাছে দিয়ে দিয়েছিল। বারবার বলছিল যে বোন দি আমাকে নিয়ে যা, আমি থাকবো না, আমাকে নিয়ে যা, আমাকে মেরে ফেলে দেবে, এরকম বলছিল। তখন আমরা কি করবো, বউগুলো ফাঁড়িতে গেছিলাম, ফাঁড়িতে গিয়ে পুলিশের সাহায্য নিয়ে তারপর বোনকে বার করেছিলাম ঘর থেকে। তারপরেও সব ঠিক ছিল, কিন্তু ওরা ঠিক ছিল না। আমরা এই যে বলছো না কেস করেছিলাম, কেসটা অনেক পরে করা হয়েছিল, কারণ ওরা আমাদের বাড়ির পাশে এসে না চিৎকার চিল্লামিল্লি করতো, বোনের নাম ধরে বাবার নাম ধরে গালিগালাজ করতো, ওর বন্ধু বান্ধবদের নিয়ে এসে, এমনকি আরিয়ানকে ফোন করে বলতো যে তোর বউ আমার গার্লফ্রেন্ড, অন্য ছেলেদের দিয়ে ফোন করাতো তোর বউ আমার গার্লফ্রেন্ড, তুই কুটিপাড়া মোড়ে আয়, এরকমভাবে অনেকভাবে টর্চার করেছিল। তারপর আমরা থানায় গেছিলাম যে এইভাবে টর্চার করলে তো হবে না, আমাদের বাড়িতে তো সবসময় ছেলে মানুষ মানে কাজের সূত্রে তো যায় বাইরে, বাবা থাকে না সবসময়। এটা ভেবেই আমরা কেসটা করেছিলাম। যে সেবিক যে বলছো না, এই দিভাই বলেছে যে টুনি উনি একজন সেবিকা, আমি বলছি না আমরা দু বোন ধোয়া তুলসী পাতা, আমি বলছি না, একদমই বলছি না। কারণ তুমি এখন যে অসহায় অবস্থায় আছো, এই অবস্থায় তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার কথা সব লোক খারাপ আর তোমরা একটা ভালো, এটা হতে পারে কখনো? না না, একদম বলছি না আমরা ভালো। আজকে তুমি কি বোঝাতে চাইছো? তোমার বিরুদ্ধে বারবার তুমি একটা কথাই বলো যে টুনির কথা বললে, টুনি আজকে আমার বোনের কথা এসছে বলে আমি বোনের কথাটা বলছি, নাহলে আমি আসতাম না, বলতাম না। আমি জানি এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, আমি আর কিছু বলবো না। আর আমি যে বলছো না পুলিশের ভয় দেখাচ্ছি সবাইকে, সবাইকে পুলিশের ভয় দেখায়নি। আমি বলেছি পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে ভিডিওটা করো যে মার্ডার হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে, পোস্টমর্টম রিপোর্টটা আসুক, এটা বলতে চেয়েছিলাম। যে থানা থেকেও এটাই বলছে পোস্টমর্টম রিপোর্টটা আসুক। তো উনি বললো যে টুনির কথা বললো, টুনি ফোন করেছিল, বলেছিল আমরা কৃষ্ণনগর থেকে আসবো, তোমাদের কথা শুনবো, সেই কথা বলেছিল। আমি তখন এনাকে চিনতামই না, জানতামই না যে ইনি এরকম নিউজ করে বেড়ায়, জানতাম না। তারপর উনি আসে আমাদের বাড়িতে, আসে একদিন হঠাৎ করে না জানিয়ে আসে, ওনার সাথে একটা ছেলে এসেছিল, যে ছেলেটা ওনার নামও অভিজিৎ সরকার, উনি হবিবপুরের, আমার এক্স হাজব্যান্ডের ওখানে বাড়ি, আমার এক্স হাজব্যান্ডকেও চেনে উনি। তো আমি চিনতাম না ওনাকে, তখন আমি চিনিনি। যখন এসেছিলো বাড়িতে, উনি বাড়িতে আসলো, ওনাকে আমি খারাপও বলবো না, আবার খারাপ বলবো, রাস্তা থেকে মাইকে নিয়ে কথা বলেছে। এবার তুমি যে আমার বাড়ি আসছো, তোমার তো একটা পারমিশন অবশ্যই নেওয়া উচিত, যে তোমাদের এগুলো আমি ভিডিও করছি, ভিডিও করে আমি ছাড়বো, তাই তো? ভিডিওটা ভালো করে দেখবে, সবাই মুখে মাস্ক লাগিয়েছিল, ওরা না কেউ মানে টুনির দলের কেউ ছিল না, ওরা সবাই ছিল সোমার এক্স শ্বশুরবাড়ির লোকজন। সোমা দেখে সবাইকে চিনতে পেরেছিল, শুধু একটা মেয়ে ছিল ওই ওনার মানে ওনার সাথে। তো উনি যখন বাড়িতে এসে যে অভিজিৎ ভিডিও করেছিল, উনি কিন্তু কন্টিনিউ ভিডিও করেনি, ভিডিও যে করছে সেটা আমরা বুঝতেও পারিনি, করছে নামাচ্ছে, করছে মেন কথাগুলো নিচ্ছে, মানে পুরো উনি ঠিক আছে, উনি যদি সমিতির মানে লোক হয় ঠিক আছে, উনি পুরো লাইভ করতে করতে আসবে, পুরো লাইভ করতে করতে দেখাবে, তাই না? কেটে এডিট করে সুন্দর করে, নেওয়ার তো কোনো মানে হয় না। ভিডিওটা করেছে পুরো, মানে আমাদের কোনো কথা শুনেনি, আমাদের পাড়ার লোকের কোনো কথা শুনেনি। লাস্ট দিকে আমাদের পাড়ার লোক খেপে গেছিলো ওদের ওপর, ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। মানে ওই মহিলা যেভাবে আমার বোনের সাথে কথা বলছিল, ওনার কথা আমার বোনের মুখে লাগিয়ে দিচ্ছিল। ওখানে কি বড় টাইটেল হয়ে গেল, হরলিক্সটা তো ভাগ্নের হরলিক্স ছিল, কদিন দিয়েছিল, আমার বোনের যখন শরীর খারাপ হয়েছিল তখন দিয়েছিল।
কন্টিনিউ তো দেয়নি, 2 দিন 3 দিন দিয়েই মানে টাইটেল লিখে দিল, বেডে বসে বোন কি বৌমাকে হরলিক্স গুলিয়ে দেয় শাশুড়ি, হয়ে গেল এটা। ভিডিওটা এমনভাবে করলো আমরা খারাপ, তাও মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা খারাপ, যা হয়েছে হয়েছে, আমরা খারাপ, আমরা ভালো। আমি বলছি না, এখনও বলছি না আমি ভালো, কিন্তু যারা ভিডিও করছো সঠিকটা জেনে ভিডিও করো। তোমরা দরকার আমার বাড়িতে আসো, এসে আমরা হয়তো মিথ্যা কথা বলছি, আমার পাড়ার সব মানুষ মিথ্যা কথা বলবে না, আমার পাড়ার সবাই খারাপ না, এসে শুনে যাও। আজকে যদি আরিয়ান থাকতো হয়তো এত বড় 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 কথা আমাকে হয়তো শুনতেও হতো না। বলো কন্ট্রোভার্সি করবে না কেন? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি, কারণ তোমার হাজবেন্ড চাইতো না যে কন্ট্রোভার্সি, ভালোবাসতো না, নিতে পারতো না। সোশ্যাল মিডিয়ায় আছো, ট্রোলের শিকার হবে না, এটা তো নয় না। তোমাদের ভিডিও করতে শেষের দিকে এমন কিছু ব্যবহার আচরণ আছে যেটা নিয়ে না মানুষের মনে সন্দেহ। শেষের দিকে ব্যবহার আচরণ আরিয়ানের সাথে বলেছে যে শেষের দিকে ব্যবহার আচরণ ভালো ছিল না। কেন ভালো ছিল না? ওই যে আমি ঘরের জিনিস তৈরি করছি, ও সেটা নষ্ট করছে, এটা কার ভালো লাগবে? আপনারা যারা মানে যারা আছো তাদের হাজব্যান্ড যদি ঘরের কোনো একটা জিনিস আমি কিনছি সেটা নিয়ে গিয়ে ও মানে ই করে দিচ্ছে, সেটা তাহলে তা তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে যে আমি কষ্ট করে করছি এই জিনিসটা, সেটা নিয়ে নষ্ট করে দিচ্ছি? আমি ভিডিও করছি, ইউটিউবে ভিডিও করছি, ইউটিউবের মানে আমি কিছু করতে পারছি না, ইউটিউবের টাকায় আমি কিছু করতে পারছি না, কিন্তু ইউটিউব করছি, আমি খাটছি, কিছু করতে পারছি না, সেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি ইচ্ছা করে ভিডিও করতে? তোমরাই বলো, ইচ্ছা করে ভিডিও করতে? তোমরা কমেন্ট করো। তারপরে হ্যাঁ আরেকটা দিভাইয়ের ভিডিও দেখলাম। দিভাই অনেক কিছু বলেছে, ভালো বলেছে, দিভাই আমাকে বুঝিয়েছে, আমি তো একটু বুঝি কম, আমাকে বুঝিয়েছে দিভাইটা। বলেছে যে মেয়েকে বোর্ডিংয়ে দিয়েছে, অনেকে নানান রকম প্রশ্নও করতে পারে মেয়েকে বোর্ডিংয়ে কেন দিয়েছে। আমার মেয়ে না পড়াশোনায় খুব ভালো, খুব ভালো পড়াশোনায়, কিন্তু আমাদের এখানে থেকে মানে হচ্ছিল না সেটা। বোর্ডিংয়ে দিলাম, পুরো সার্চ করে ভালো একটা বোর্ডিং স্কুলে দিলাম যেখানে একটু পড়াশোনাটা ভালো হয়, পড়াশোনার মধ্যে থাকে। গ্রামে থাকি তো, ওকে ওকে চাইছিলাম যে ওকে ওর নিজের পায়ে একটু দাঁড়াক, যার জন্য ওকে বোর্ডিং স্কুলে দিয়েছি যে না থাক, ও পড়াশোনাটা করুক। ওর বোন বলেছে যে আরিন নাকি আমার হাজব্যান্ড ছিল না, আমার নাকি ডিভোর্সই হয়নি। আমার আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার বিয়ের কোনো প্রুফ ছিল না, মানে রেজিস্ট্রি কিছু হয়নি আমার বিয়ের। ওখানে আমাদের এমনভাবে মানে ডিভোর্সটা হয়েছে, গ্রামের কিছু মানুষ পঞ্চায়েত ডেকে মানে একটা লিখিতভাবে মানে আমরা আলোচনা করে ওখানে আমরা মানে ডিভোর্সটা দিয়েছি। কিন্তু আলিয়া বলছে আমাদের নাকি ডিভোর্সই হয়নি। ডিভোর্স না হলে আমি বিয়েটা করতাম কী করে? তোমরাই বলো। কি বলতো, খারাপ লাগে, কখন খারাপ লাগে জানো তো? মানে যখন আমি এই কাজটা করিনি, সেইটা নিয়ে আমাকে নিয়ে কথা বলছে, কাদা ছোটাছুটি করছে, তখনই না খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, লেগে যায়, গায়ে লেগে যায় যে আমি তো এটা করিনি, তারপরেও কি করে বলছে? এরা তো আমাকে চেনেই না, জানেই না, কি করে বলছে? আলিয়া তো আমাকে কখনো দেখেইনি, এখানে আসেইনি, এসেছিল ওই প্রথম যেটা আমি বলেছিলাম জোর করে দেখা করিয়ে নিয়ে এসেছিলাম, ওই তারপরে তো আর আসেইনি, আমার সম্পর্কে তো ভালো জানেও না, ও কী করে বলতে পারছে এটা? আর আরিয়ান এমনই একটা ছেলে ছিল যে পরকীয়ার জিনিসটা পছন্দই করতো না, নিজে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, কিন্তু আমার বাড়িতে কাউকে, আমার মেয়ে বলো আমার বোন বলো হবে না, মানে আমার বোনকে শাসন করতো, আমার বোনকে বলতো তোমার যদি কাউকে ভালো লাগে তুমি আমাদের কাছে এসে বলবা, এরকম বলতো, পছন্দ করতো না। আবার আমার বোন বলতো তুমি প্রেম করে বিয়ে করেছো, আমরা করলেই দোষ, হ্যাঁ তুমি এমন এমন করো কেন? তো আর সেখানে যদি আমার কোনো কিছু থেকেও থাকতো, সে আগে সোশ্যাল মিডিয়াতে এসে জানাতো যে রুম্পানে মুঝে ধোকা দে রাইয়ে, এটা বলতো, কারণ ও ওই দিকটাই খুব স্ট্রং ছিল, আর ও কাউকে ভয় পেতো না, কাউকে ভয় পেতো না। আর আমাদের সোশ্যাল মিডিয়াটা আমার ফোনেও ছিল, ওর ফোনেও ছিল, ও যখন তখন এসে ও বলতে পারতো।
আমার বিষয়টা, যে রুম্পা মুঝে ধোকা দে রাখি, এরকম বলতে পারতো। আমাদের মধ্যে কোনো খোট ছিল না, ভালোবাসার কোনো খোট ছিল না আমাদের মধ্যে। তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ লাস্ট ভিডিওগুলো এর জন্যই ও কিছু কিছু কাজ বাজ করছিল, আমার সেটা ভালো লাগছিল না, সত্যি ভালো লাগছিল না। এটা কোনো বইয়েরই ভালো লাগবে না, যার স্বামী ওরকম করবে তারই ভালো লাগবে না। আমার ওটাই হয়েছিল, ভালো লাগতো না। যা অনেককে হেল্প করেছে, হেল্প করতে ভালোবাসতো, হেল্প করেছে, কিন্তু নিজেরটা রেখে হেল্প করেনি, সেটা আমি কেন মেনে নেব বলো, কেন মেনে নেব? আমি জানি না এরপর আর লাইভ আমার আসার ইচ্ছা নেই, আমার ওয়াইটিতে কাজ করারও ইচ্ছা নেই, বিশ্বাস করো আমার ওয়াইটিতে একদম কাজ করার ইচ্ছা নেই। এই যে যা সব হচ্ছে না, আমার ভীষণ মানে কি হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পারছি না, এতগুলো চাপ আমি নিতে পারছি না, একদমই নিতে পারছি না। আমি সত্যিই ভালো নেই, আমি ভালো থাকার চেষ্টা করলেও এখান থেকে আমি ভালো থাকতে পারছি না, একদমই পারছে না। না এখান থেকে, না ওর ফ্যামিলি থেকে। ওর ফ্যামিলি, ওর বোন প্রথম আমার সাথে ভালো ব্যবহার করলো, ভালোভাবে কথা বললো, এখন এসে এরকম বলছে, এখন এসে এইসব কথা বলছে। তা প্রথমে আর কেউই চায় না, কোনো মেয়ে চায় না, কোনো মেয়ে চায় না কিনা চায় না, বাট আমি চাই না যে আমার শ্বশুরবাড়ির কোনো খারাপ কথা আমি বলবো। এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, কেউ আজ পর্যন্ত জানতে পারেনি যে আমার আগের বিয়েটা কেন ভেঙেছিল, আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। আমি যদি খারাপ হতাম, আমার 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 আমি মানছি খারাপ, কিন্তু আমি যদি খারাপ হতাম, যে আমার বিয়ে যেখানে হয়েছিল হবিপুর পানপাড়াতে, আমার মেয়েকে মাঝে মাঝে আমি ওখানে আনতে যাই, কারণ আমি চাই না যে ওর তো বাবা, আমি চাই না, ওর বাবা ওকে ভালোবাসে, মেয়েকে ভালোবাসে, চাই না যে ওর বাবা মানে মেয়ের প্রতি যে ভালোবাসাটা আছে মানে সেটা কেটে যাক, কিংবা ভালোবাসুক, তারও অধিকার যতটা আছে আমারও অধিকার ততটাই আছে, কারণ সে তার মেয়েকে আমি দিতে যেতাম, মেয়েকে আনতে যেতাম ওখানে। এখনও আমার ইজ্জত যেভাবে আছে, আমি মাথা উঁচু করে যাই ওখানে, উঁচু করে। আমার এক্স হাজব্যান্ডও এই যে এইসব খবর শুনে ফোন করেছিল, এক্স শ্বশুরও ফোন করেছিল, কথা বলেছে, বললো যে কী করবি। প্রথম দিকে টর্চার করেছিল, কিন্তু এখন সবাই মানে ওই যে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যেটা হয় আর কি। আমার হাজব্যান্ড আর আরিয়ান মেয়ের ব্যাপারে তার বাবার সাথেও কথা বলতো, আমি বলতাম না, সে বলতো, ও বলতো যে আমি বলবো, তোকে বলতে হবে না। ও বলে নিত, মেয়ের সম্বন্ধে কথা বলে নিত তার বাবার সাথে। আহানা খাতুন বলো। আমি জানি না, ওয়াইটিতে আমার থাকার ইচ্ছা নেই, আমার কাজ করারও ইচ্ছা নেই। ওর বোন চাইছিল আমি ওয়াইটিতে যেন কাজ না করি, ওয়াইটিটা যেন আমি ডিলিট করে দিই, সব কিছু সোশ্যাল মিডিয়া যেন আমি ডিলিট করে দিই। তার জন্য এরকম করছে, তো করুক। আর পোস্টমর্টেম রিপোর্টটা আমি থানাতে বলে দিয়েছি, পোস্টমর্টেম রিপোর্টটা যেন ওর বাড়িতে চলে যায়, ওদের ঠিকানায় চলে যায়, আমার কাছে আসার দরকার নেই, ওদের ঠিকানায় চলে যায়। সাবিনা ইয়াসমিন মিথ্যাবাদী। আচ্ছা সাবিনা, আমি তো মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলছি, তাহলে সত্যিটা কি তুমি বলো, কমেন্ট করো এখানে সত্যিটা কি, আমি তাহলে জানতে পারবো যে হ্যাঁ এটা তাহলে সত্যি, এটা আমি যেটা বলছি সেটা মিথ্যা কথা। তুমি বলো তাহলে। কাল হ্যাঁ আমার ননদ বাজে বাজে কমেন্ট করেছে, বাট আমি দেখতে পাইনি, বিশ্বাস করো আমি দেখতে পাইনি। শক্ত কি করে হবো, যখনই এই যে শক্ত হতে গেলেই তো কথা শুনতে হচ্ছে। 1 মাসও হয়নি আমি কেন নীল পালিশ লাগিয়েছি, তাই না? এই যে আজকে চুলটা বেঁধেছি, এটা নিয়েও বলো, চুলটা কেন বাঁধলাম, ঠিক আছে বলো। মানে তোমরাই, মানে সবাইকে বলছি না, তোমরাই কিছু কিছু মানুষ, তোমরাই পারো এইগুলো তুলে ধরতে, তোমরাই পারো। আর আমরা না সত্যি এত কিছু ভাবি না গো, এত কিছু ভাবি না। নার্গিস, অনেকে অনেক কথা বলছে, আমি কান দিচ্ছি না। আমি জানি
আজকে যে আমি লাইভটা করছি এটা নিয়েও হবে, হোক। রিম্পা কি হলো? রুম্পা কি হবে? আমি মানে মানে ভীষণভাবে মানে মানসিকভাবে ভেঙে পড়ছি, মানে আমার ভালোই লাগছে না কিছু। একদিকে ও চলে গেছে, মানে নেই, পাশে নেই, দেখতে পাচ্ছি না, কতটা দিন হয়ে গেল নেই। তারপরে মানে এমনভাবে মানুষ লেগেছে না, মানে সহ্য হচ্ছে না, না খেতে পাচ্ছি না, ঘুমোতে পারছি না, রাত্রে তো ঘুমোতেই পারি না। কাল রাতে তো সারা রাত্রি ঘুমোতে পারিনি, পরশু দিনে ঘুমোতে পারি না, আমি ঘুমাই না, আবার 3টে 4টে বেজে যায়। তাই ভাবলাম আজকে একটু লাইভে আসি, এটাই হতো শেষ লাইভ, আমি এরপরে আর আসবো না, এরপরে আর আসবো না লাইভে। যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের পাড়ারই আরেকটা ছেলে 2023-এ 22 বছরের ছেলে, ওখানেই সেমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেমভাবে অ্যাডের মতো সেমভাবেই মারা গেছে। তারপর কালকে একজন এসেছিল আমাদের বাড়িতে, ইএমআই চলছে তো সেটার টাকা নিতে। সেই দাদাটা বলছে যে ওই জায়গাটায় শুনেছি খুব খারাপ জায়গা, তো আমিও না আসার সময় ওখান থেকে খুব আস্তে গাড়ি চালিয়ে আসি। হ্যাঁ, সারিকা যে গেল তার তার মায়ের গেল একদমই। দেখো আমি কিন্তু বডিটা পাঠাতে চেয়েছিলাম, এবার বডির সাথে কেউ না গেলে বলছে এখান থেকে যেতে হবে 3জন যেতে হবে, এবার আমার তো কেউ নেই, 3জনটা আমি পাবো কোথায়? ওদেরকে আমি জানিয়েছিলাম, তখনও জানিয়েছিলাম যে 3জন আমি পাবো কোথায়। ওরা বলছে কাউকে বলে পাঠিয়ে দাও, এরকম তো কেউ যায় না বলো, এক জায়গা থেকে আর এক জায়গায় কে যাবে? কে যাবে বলো? তারপরে আমি যেতে চাইলাম, ওরা বললো অ্যাম্বুলেন্সে পাঠাতে। অ্যাম্বুলেন্সে ঠিক আছে, অ্যাম্বুলেন্সে আমি পাঠানোর জন্য রাজি হয়ে গেলাম। আমি বললাম আমি বললাম যে আমি ফ্লাইটে যাচ্ছি, কারণ আমাদের দুজনের একসাথে যাওয়ার কথা ছিল। তো ও বলেছিল যে যদি যাই কখনো দুজন একসাথে যাব, তো আমি ওকে তাই একা পাঠাতে পারবো না, আমিও যাব। তো আমি বলেছিলাম টিকিট করে দিতে ওর মাসির সাথে, আরিয়ানের মাসির সাথে আমার কথা হয়েছিল। আমি বলেছিলাম যে আন্টি আপ টিকিট বানা দো, মেবি আর আই। আমি এটাও বলেছিলাম যে হ্যাঁ আমাকে আমাকে তোমরাও না হয় রেখে দাও না, ওখানে ওখানে রেখে দাও, আমি ওখানেই থাকি, তোমাদের ওখানেই থাকি। কিন্তু টিকিট কেউ করেনি, ওরা বলছে বডিটা রাখো, বডিটা রাখো। তারপর ওর রাখার পরে কিবা তুমি পাঠিয়ে দাও, আমরা তারপরে টাকা, মানে টাকা আগে আগে কেউ পাঠাচ্ছে না। ওর মামার মানে ভালোই, ওদের অবস্থা ভালো না, মামার অবস্থা ভালো, মাসিদের অবস্থা ভালো, টাকা ওরা কেউ পাঠাচ্ছে না, শুধু বলছে বডি বডি পাঠাও, বডি পাঠাও। আর ওই যে বললাম না এটা 30-40 হাজার ব্যাপার না, ওর থেকেও বেশি, ওর থেকেও বেশি। এই যে বলছো গোয়াতে গেছিলো, ঘুরতে গেছিলো, একটা ফ্লাইট টিকিট কত নাই? 7,000, আসা যাওয়া 7,000। আর ওখানে তো আমার দাদার বাড়ি ছিল, গোয়াতে তো দাদার বাড়ি ছিল, দাদার বাড়িতে ছিলাম। তার আর একটা বডি পাঠাতে গেলে কমপক্ষে লাখের কাছাকাছি তো লাগে, লাখ লেগে যায়। আমি যে অ্যাম্বুলেন্সে পাঠাবো সেই অ্যাম্বুলেন্সের সাথে আলিয়ার কথা পর্যন্ত বলিয়ে দিয়েছি, তারা কথা পর্যন্ত বলেছে যে এখান থেকে 3জন না গেলে বডি এইভাবে যাবে না। আমার কি করার ছিল তখন ওখানে? আমার কি করার ছিল? মর্গের থেকে বলছে আমি বডি দিয়ে দিচ্ছি, যা করার করুন, আমাকে এরকম বলছে। সাবিনাকে আবার বলছি তুমি সত্যিটা বলো, সত্যিটা বলো। না গো, এইভাবে মনের কষ্ট যায় না, যে ভিডিও করব আমি মনের কষ্ট যাবে। এখানে কি জানো তো, এখানে যদি আমি ভিডিও করে মনের কষ্টটা বলতে যাই না, তাহলে এখানে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আমি ভেবেছিলাম মানে যে হয়তো আমি ভালো থাকবো, হয়তো ভিডিও করব, হয়তো ভালো থাকবো, যাই হোক, কিন্তু না, ভুল ভেবেছিলাম আমি। হ্যাঁ, রিয়া, রিয়া কি দুনিয়া। বলছো বেকার ছেলের সাথে বাবা মা বিয়ে দিয়েছিল কেন? কিছু ব্যাপার ছিল নাকি?
এবার আমি বলি, বেকার ছেলে আমরা কেউ জানতাম না, আমাদের পুরো মিথ্যা কথা বলে বাজারে একটা দোকান দেখিয়েছিল, হার্ডওয়্যার্সের দোকান দেখিয়েছিল, মানে আমার আগের বিয়ের কথা বলছি, হার্ডওয়্যার্সের দোকান দেখিয়েছিল, বলেছিল মানে ফার্নিচারের কাজ করতো, দেখাশোনা করে, ওর বাবার ডিজাইন কাটতো, দেখাশোনা করে, দোকান দেখিয়েছিল, দেখিয়ে বিয়েটা দিয়েছিল। কিন্তু আমি বিয়ের 3 মাস 4 মাস এরকম পরে জানতে পারি যে দোকানটা নিজস্ব না, ভাড়ায় নেওয়া, এবং দোকানটা বিয়ের ওই কমাস পরে দোকানটা ছেড়ে দেয়, দোকানটা ওরা ছেড়ে দেয়, দোকানে যা মালপত্র ছিল সব বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে একটা ছেলে থাকতো, আমি বলেছিলাম যে দোকান থেকে মালপত্র নিয়ে আসছে কেন, তখন ওই ছেলেটা আমাকে বললো যে তুমি জানো না বৌদি, দোকান তো ছেড়ে দিল। দোকান ছেড়ে দিল মানে দোকান তো নিজস্ব ছিল, বলছে না ওটা ভাড়াই ছিল, মানে মিথ্যা কথা বলেছিল। আর অল্প বয়সে বিয়ে দিয়েছিল কেন, আমার তো গ্রামে বাড়ি, আমার হাইট শর্ট, গ্রামের লোকজন যেমন হয় আর কি, তখন বিয়ের কাজ প্রচুর আসতো, বলতো যে অল্প বয়স আছে বিয়ে দিয়ে দাও, মেয়ের একটু গায়ের রং চাপা, হাইট শর্ট, পরে বয়স হয়ে গেলে হয়তো দেখতে মানে বাজে হয়ে যাবে, কেউ পছন্দ করবে না, তো এখন দিয়ে দাও, ব্যাস। সত্যি যার যায় না সেই বোঝে, সেই বোঝে। আমি অনেক বড় বড় মানে ধাক্কা খেয়েছি, কিন্তু আমি এরকম ধাক্কা কোনোদিন খাইনি, আমি কখনো ভাবিনি যে আরিয়ান এইভাবে ছেড়ে চলে যাবে, কখনো ভাবিনি। সবসময় পাশে থেকেছে যে মানুষটা, সেই মানুষটা আজকে দেখো পাশে নেই বলে এতগুলো কথা আমার শুনতে হচ্ছে, তার ফ্যামিলি থেকেও আমাকে কথা শুনতে হচ্ছে, শুধুমাত্র পাশে নেই বলে। আমি একাই থাকি, সারাদিন ঘরের মধ্যে একা থাকি, এই যে দেখতে পাচ্ছ না, একাই থাকি আমি, আমি নিচে কখনো যাই না। মাঝে মাঝে ওই ডাকলে হয়তো, আমি স্নানই করি না ঠিক মতো, ঠিক মতো স্নানই করি না। নখটা ও বলেছে যে, অনেকে বলছে যে শ্রাদ্ধে নখ কাটুনি, অ্যাকচুয়ালি কাজ তো আমার বাবা করেছে, আমার না এইসবে কোনো ছিল না, মানে জানি না তো, কাজ আমার বাবা করেছে, বাবাই সব কিছু করেছে। ওরা ভাবছে হয়তো আমি জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে হয়তো ওর খারাপ করেছি, ওর বোন ভাবছে, কিন্তু জ্যোতিষীর কাছে গেলে কি কারোর খারাপ করে, কারোর কি খারাপ করে তোমরাই বলো, তো ভালোর জন্যই তো গেছিলাম। ওকে 22,000 টাকা দিয়ে আংটিও দিলাম, ও বিশ্বাস করতো না, আরিয়ান বিশ্বাস করতো না, যে ও দেখবে অনেক ভিডিওতে বলেছে যে मैं रूम्पा के खातिर पहना ও ইয়ে মুঝে পছন্দ নেই, একবার ফেলে দিল, সেটারও ভিডিও আছে যে রাগ করে ফেলে দিয়েছিল, রাগ করলেই আংটিটা খুলে নিত, আর আংটি খুলে নিলে না কাজ হয় না, কাজ হতে চায় না। তো আংটি আমাদের এখানে বাঁশবাগানের ওখানে ফেলে দিয়েছিল, আমি 1-2 ঘন্টা গিয়ে খুঁজে 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 একটা আংটি পেয়েছিলাম, আর একটা আংটি পাইনি। সারিকা, সব নাটক। হ্যাঁ গো, আমি তো নাটকই করি, দেখছো না, নাটকই করি আমি। আমি আসতাম না, মানে আমার বোনকে টানছে, মানে এগুলো কি, যার যার কন্ট্রোভার্সি করার ইচ্ছা আছে তারা সবাই করো কন্ট্রোভার্সি, আমি আর কিচ্ছু বলছি না, কিচ্ছু বলছি না, আমার আর ভালো লাগছে না, আমি নিতে পারছি না, আর আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে আর আসা হবে, মনে হয় না, কারণ যা হচ্ছে আমার সাথে, আমার সত্যি আমি নিতে পারছি না। আমার মানে বাড়ির অবস্থা, মানে আমি আমি চাইছি আমি ঠিক থাকলে আমার বাবা ঠিক থাকবে। যারা যারা ভিডিও করে গেছিলো বোনের ব্যাপারে, যারা ভিডিও করে গেছিলো, যে অভিজিৎ ক্যামেরা করেছিল, মানে ভিডিও ছেড়েছিল, সে আমার এক্স শ্বশুর বাড়িতেও গেছিলো,
রাত্রি 11টা 12টার দিকে গেছিলো, গিয়ে বলছে যে তোমাদের কি ডিভোর্স হয়েছে। মানে আমার ওই এক্স হাজব্যান্ড তখন বাড়িতে ছিল না, ও কোথায় কাজ করে সেখানে ছিল বাইরে কোথায়। সে বিয়ে করেছে, তার একটা মেয়েও হয়েছে, তো সেখানে ছিল। তো ওর ওর মা মানে আমার এক্স শাশুড়ি পরের দিন আমাকে ফোন করে জানিয়েছে যে এরকম বাড়ির উপর এসেছিলো, এসে বলছে যে ওদের ডিভোর্স হয়েছে কি না। তো ওরা বলেছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। তারপর বলছে ডিভোর্স যদি না হতো তাহলে ওই মেয়েটার মজা দেখাতাম, মানে আমার মজা দেখাবে। তো তারপরে ও ওই এক্স হাজব্যান্ডের নাম্বার চেয়েছিল ওরা, আমার এক্স শাশুড়ি যা বললো সেটাই বলছি আমি। তার কাছে ফোনও করেছিল, এক্স হাজব্যান্ডের কাছে ফোনও করেছিল। সে বলেছিল যে নেক্সট তুই বাড়িতে গেছিস নেক্সট টাইম যদি আমার বাড়িতে যাস তোর কপালে মানে অনেক দুঃখ আছে। আমার মেয়েটা আসা যাওয়া করে আর কিছুই না, তাদের সাথে আমাদের কোনো মানে সেরকম রিলেশন নেই, এটা বলেছিল। তো এখানে যদিও আমাদের দোষ থাকতো, যাই হোক সবাই হয়তো ওই করতো না, ওরা হয়তো করতো যে না দেখি কি ব্যাপার, তাই না। তো যাই হোক, আমি একটা কথাই বারবার বলবো, আমার বোনকে টেনো না, এর মধ্যে আমার বোনকে টেনো না। আমাকে নিয়ে টানছো, কাদা ছোড়াছড়ি করছো করো, কিন্তু আমার বোনকে টেনো না, আমার বোনকে একদমই টেনো না। এর আগেও আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম, এর আগেও যখন আরিয়ান ছিল 3-3.5 লাখ ছিল, তখনও আমার বোনকে নিয়ে একটা মানে এরকম একটা হয়ে গেল। তখনও কিন্তু কেউ করনি, তখনও করা উচিত ছিল, করনি। তো এখন যখন মানে আমার ব্যাপারটা দেখছো, তখন এর মধ্যে আমার বোনের ব্যাপারটা নিয়ে এসো না, একদমই নিয়ে এসো না আমার বোনের ব্যাপারটা। তারপর আমার মেয়ে আছে একটা, আমার মেয়ের বয়স 13 বছর, অনেকটাই বড় হয়ে গেছে ওকে তো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতেও চাই না, একদমই না। কারণ আরিয়ানও কোনো দিন চাইতো না যে আমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে আসুক, ও শুধু চাইতো আমার মেয়ে পড়াশোনা করুক। আমার মেয়ের দায়িত্ব আরিয়ানের উপর ছিল, আমার মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া, ওর স্কুলের ম্যামরা পর্যন্ত কান্না করেছে। গার্জেন কল যখন ডাকতো না, আরিয়ান বাবা আরিয়ান আরিয়ান যেত তখন, ঠিক আছে, যখন গার্জেন কল ডাকতো। আমি সাবধানেই থাকার চেষ্টা করছি। এই যে পাশের কিছু বোনেরা বলে, আমি মানে মাঝে মাঝে পাগলের মতো করি তো, যে কী হলো, কী হয়ে গেল, আমার সাথে কী হয়ে গেল, আমাকে সবসময় ডাকে, আমি পাচ্ছি না, মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে মাথায়। তখন ওই বোনেরা বলে যে দেখ জামাইবাবু কিন্তু অ্যাক্সিডেন্টে গেছে, তো তুই যদি নিজের ইচ্ছে যাস না, তুই ওখানে গিয়ে জিজুকে পাবি না, এরকম করে বোঝাই, জানেন তো, এরকম করে বোঝাই আমাকে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আলিয়া কি চাইছে আমি জানি না, হয়তো এই জায়গাটা আমার নষ্ট করতে চাইছে। আর ওর যদি ওর কাছে প্রমাণ থাকে, ও এখানে আসুক, এখানে এসে দেখুক, এখানে কথাবার্তা বলুক। আর আমি থানাতে অলরেডি বলে দিয়েছি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ওর ওখানে চলে যায়, আমার এখানে যেন না আসে, ওখানে চলে যাক। হয়তো ওরা এখানেও পাঠাবে, ওখানেও পাঠাবে, জানি না, বাট আমি চাইছি ওখানে চলে যাক, হ্যাঁ সবটাই ওখানে চলে যাক। আর এই দিভাই একটা কথা বলেছিল যে 1 কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নাকি দৌড়ে চলে যেতে পারতাম। তো 1 কিলোমিটার মানে সেটা আমার কোনো আইডিয়া নেই। আমি বলেছিলাম যে 1-2 কিলোমিটার, কিন্তু আমার আইডিয়া নেই কলাতলা থেকে গাজনা কুঠির পাড়া কতটা দূর হয়। যারা চেনো তারা প্লিজ মানে কমেন্ট করো, জানিও। কলাতলা থেকে গাজনা কুঠির পাড়া, ওখানে এক দৌড়েও যাওয়া যায় না, এক দৌড়েও যাওয়া যায় না। প্রতিমাদি শরীরটা ভালো নেই, মানে মাথা থেকে যাই না, মন থেকে যাই না, সারাক্ষণ মনে হয় যেন এই ঘরে যখন আসি না, মনে হয় যেন আশেপাশেই আছে, হয়তো ডাকছে আমাকে, এরকম মনে হয়। শ্বশুর বাড়ি থেকে ওটা নিয়েই তো অনেক কিছু হচ্ছে। কিছুদিন আমার সাথে ভালোভাবে কথা বলেছে, এখন আর ভালোভাবে কথা বলে না, এখন শুধু আমাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে, বাজে বাজে করছে যে আমার হয়তো কারোর সাথে রিলেশন ছিল, যেটা মানে যেটার জন্য আরিয়ানকে আমি নাকি মানে শেষ করে দিয়েছি, এরকমও বলছে। তো আচ্ছা তোমরাই বলো, এত সুন্দর একটা হাজবেন্ড, মানে এত হ্যান্ডসাম, ওকে ছেড়ে কি অন্য ছেলের কাছে যেতে ইচ্ছা করবে? করবে যেতে? বলো তো তোমরাই, করবে? হ্যাঁ, উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বো।
মেয়ে ওর ওর ঠাম্মির কাছে রয়েছে, মেয়ে ঠাম্মির কাছে রয়েছে। ওরটা ওই স্কুল মানে আমার কাছে ছিল, ওই স্কুল ছুটি তো গরমের ছুটি, ওর ঠাম্মির কাছে রয়েছে। স্কুল খোলার আগে হয়তো আসবে, এসে এখান থেকে স্কুলে চলে যাবে। সুস্মিতা দেবরয় বলছে তুই আর তোর বোন দুটোই সমান, ছেলেদের ইউজ করিস তোরা। ও কি করে ইউজ করি গো ছেলেদের, একটু জানাবে, একটু বলবে কি করে ইউজ করি? কি নিই, টাকা পয়সা নিই না কি করি? না খেয়ে থাকবো তাও কারোর কাছে হাত পাতবো না, আর ওই রাস্তায় যাব না। যাই হোক, অনেক বাজে কমেন্ট আসছে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি যাচ্ছি, আমার একদমই ভালো লাগছে না। না, কেউ ভেতরটা দেখছে না, উপরটা দেখছে, ভেতরটা কেউ দেখছে না। ভেতরটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো সবাই বুঝতো, তো দেখাতে পাচ্ছি না তো ভেতরটা। উপরটা দেখতে পাচ্ছি যে না, ঠিকই তো আছে, কোনটা ঠিকই তো আছে। যাই হোক, আমি যাচ্ছি লাইভ থেকে, আমি আর হয়তো লাইভে আসবো না, আমার ইচ্ছাও নেই আসার। আবার জানি কন্ট্রোভার্সি হবে, হোক, আমার কিছু আর বলার নেই। আর ওই যে বললাম, পুলিশের ভয় আমি কাউকে দেখাইনি, পুলিশের ভয় আমি কাউকে দেখাইনি। আমি শুধু এটা বলতে চাইছিলাম যে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, রিপোর্টটা নিয়ে আমি ভিডিও করব, তখন তো তোমরা সবাই ভিডিও নামাও। তো আগে থেকে যদি মার্ডার মার্ডার করে চিল্লাও তোমরা প্রমাণ ছাড়া, এটা এটা কি কেমন ধরনের? প্রমাণ নিয়ে তারপরে করো না, যা করার করো, প্রমাণটা নাও তারপরে করো। না, আমি কারোর চ্যানেলের সম্পর্কে কিছু করবো না, যেটা যার ভালো লাগে সেটা করুক। আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি এখন আপাতত আরিয়ানকে নিয়েই থাকতে চাই, আরিয়ানের যে স্মৃতিগুলো আছে ওগুলো নিয়েই আমি থাকবো, ব্যাস। আপাতত এগুলো নিয়েই আমি থাকবো, আমি আর কোনো দিকে মাথা ঘামাতে চাই না। তারা ভিডিও করছে করুক, আমার দেখারও টাইম হবে না, কারোর ভিডিও আমি দেখবো না। কিন্তু আমি আরিয়ানকে নিয়ে আপাতত আমি আরিয়ানকে নিয়েই চিন্তা করতে চাই, আরিয়ানকে নিয়েই থাকতে চাই, ব্যাস। তো চলো আমি আসছি, সবাই খুব ভালো থেকো।